তো আজকে আমরা সমুদ্র স্রোত আর ইন্ডিয়ান রিভার সিস্টেম এই অংশটা আলোচনা করব। এবার সমুদ্র স্রোতটা ওশানোগ্রাফি পুরো অধ্যায়ের সবথেকে ইজি একটা পার্ট। এটা মনে রাখাটাও খুব সহজ। কীভাবে মনে রাখবেন? এটা আটলান্টিক মহাসাগরের স্রোত। তো আটলান্টিক মহাসাগরের স্রোতে প্রথমত স্রোতগুলো যে জায়গার উপর দিয়ে প্রবাহিত হয় সেই জায়গারই নাম দেয়া হয় সেখানে। আরেকটা বিষয় হচ্ছে কিছু স্পেসিফিক স্ট্রাকচার, প্রত্যেকটা মহাসাগরেই কিছু স্পেসিফিক স্ট্রাকচার তৈরি হয়। সেই স্ট্রাকচারগুলো যদি মনে রাখা যায় তাহলে খুব সহজে আমরা স্রোতগুলো মনে রাখতে পারব। যেমন এই যে আটলান্টিক মহাসাগর, এখানে যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ঠিক একটা হরিণের মাথার যে স্ট্রাকচার হয়, তার গলা থেকে শুরু করে তার মাথা পর্যন্ত এখানে কিন্তু সেই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। এই স্ট্রাকচারটা একটু একবার যদি ড্র করে নেন তাহলে কিন্তু খুব সহজে এই অংশটাকে মনে রাখতে পারবেন। তো একটা হরিণের মাথা, এই জায়গাটা দেখুন, এই যে শৈবাল সাগরের এই অংশটা রয়েছে, এই জায়গাটা মাথার অংশ, এইটা মুখের দিকের অংশ, এই জায়গাটা গলা, বাকি অংশটা তার ধড়ের নিচের দিকের অংশটা। তো এই স্ট্রাকচারটা মনে রাখবেন। এবার কিছু কমন স্রোত আছে যেটা সব মহাসাগরেই থাকে, যেমন হচ্ছে এই কুমেরু স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত। এইগুলো প্রত্যেকটাই কিন্তু কমন, বাকি সমস্ত মহাসাগরে এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো বাকি যে স্রোতগুলো আছে, কুমেরু স্রোতটা এখানে দক্ষিণ আমেরিকার কাছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আছে এই জায়গাতে, তো সেখানে তার পাশ দিয়ে যখন প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফকল্যান্ড স্রোত। যে অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত সেইটাকে, সেই জায়গার নাম দিয়ে কিন্তু স্রোতটাকে ধরা হয়। তারপর এই জায়গাতে আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে যখন প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত। বেঙ্গুয়েলা স্রোতটাই, এই দুটো কিন্তু এটা শীতল স্রোত, কারণ কুমেরু অঞ্চল থেকে এই পুরো অংশটা আসছে, তো স্বাভাবিকভাবে এটা শীতল স্রোত। আর এই কমন স্রোতগুলো প্রত্যেকটা মহাসাগরেই আছে, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত আর উত্তর নিরক্ষীয় স্রোত। আবার গিনি উপকূলের পাশ দিয়ে যখন এই স্রোতটা যাচ্ছে, নিরক্ষীয় প্রতিস্রোতের অংশটা, তখন তাকে বলা হচ্ছে গিনি স্রোত। আবার নিরক্ষীয় প্রতিস্রোতের একটা অংশ ব্রাজিলের পাশ দিয়ে যখন চলে যাচ্ছে, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের অংশ ব্রাজিলের পাশ দিয়ে যখন যাচ্ছে তখন সেটা নাম হচ্ছে ব্রাজিল স্রোত। আর নিরক্ষীয় প্রতিস্রোতের একটা অংশ ক্যারিবিয়ান উপসাগরের পাশ দিয়ে যাচ্ছে যখন, অর্থাৎ এই হরিণের মুখের দিকের অংশটা, তখন সেটার নাম হচ্ছে ক্যারিবিয়ান স্রোত। ক্যারিবিয়ান উপসাগরের পাশ দিয়ে যখন যাচ্ছে তখন ক্যারিবিয়ান স্রোত। তারপরে আরেকটু উপর দিকে এই অংশটারই নাম হচ্ছে উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোত। আর নিরক্ষীয় প্রতিস্রোতের ঠিক ওপরে একটা ছিল দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষরেখার দক্ষিণে, আর একটা হচ্ছে নিরক্ষরেখার উত্তরে, উত্তর নিরক্ষীয় স্রোত, মাঝখানে নিরক্ষীয় প্রতিস্রোত। উপসাগরীয় স্রোত, আর এদিকে শীতল অংশে এটা ক্যানারি স্রোত হিসেবে এটা প্রবাহিত হচ্ছে। তো উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত আর ক্যানারি স্রোত, এই তিনটে মিলে
গোলাকারে ঘুরে শৈবাল সাগর তৈরি করেছে। শৈবাল সাগর নিয়ে আপনারা সকলেই জানেন, এই জায়গাতে যথেষ্ট পরিমাণে এই যে গোলাকার ঘোরার কারণে এই জায়গাতে খুব একটা প্রবাহিত হয় না, বিভিন্ন পদার্থগুলো এখানে সঞ্চিত হয়ে যায়, যে কারণে এটা একটা অগভীর অংশ তৈরি করেছে শৈবাল সাগর। স্যার, হ্যাঁ স্যার বলছি ওই ক্যানারি স্রোতটা কোন স্রোতেরই অংশ? ক্যানারি স্রোত অ্যাকচুয়ালি এখানে এই যে ল্যাব্রাডার স্রোত আসছে, ল্যাব্রাডার স্রোত যেটা আসছে সেটা আরেকটু দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে এই অংশটা তৈরি করছে। এটা অ্যাকচুয়ালি শীতল স্রোতের এই জায়গারই অংশ, যেহেতু এটা উপর দিক থেকে আসছে, উত্তর মহাসাগর থেকে, সুমেরু মহাসাগর থেকে আসছে, এটা শীতল অংশ, তো সেটা থেকে এই ক্যানারি স্রোতটা তৈরি হচ্ছে। আর উপসাগরীয় স্রোত যেটা যাচ্ছিল সেটা আপনারা জানেন, এখানে উপসাগরীয় স্রোত আর ল্যাব্রাডার স্রোত এই দুটো মিলিত হয়ে এখানে কিন্তু কি তৈরি করেছে? ল্যাব্রাডার স্রোত আর উপসাগরীয় স্রোত ঝড়ঝঞ্ঝা, হিমপ্রাচীর স্যার। হিমপ্রাচীর, এবং এখানে কুয়াশা, ঝড়ঝঞ্ঝা, যেখানেই একটা শীতল স্রোত উষ্ণ স্রোত মিলিত হয় সেই জায়গাতেই মোটামুটি কুয়াশা দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে, এবং সেখানে একটা ঝড়ঝঞ্ঝার পরিস্থিতি তৈরি করে, ঠিক যেমন একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত তৈরি হয় তেমন। স্যার বলছি, উত্তর আটলান্টিক স্রোতটাই তো ইউরোপের পশ্চিম উপকূলে ধাক্কা খেয়ে মানে ক্যানারি স্রোত হিসেবে নিচে প্রবাহিত হয়। হ্যাঁ সেটা হয়, কিন্তু এই যে ল্যাব্রাডার স্রোতটা আসছে, এটা প্রথমত হচ্ছে এটা শীতল হওয়ার কারণ কি? এটা অবশ্যই ধাক্কা খেয়ে এটা ঘুরে যাচ্ছে, কিন্তু এটা শীতল হওয়ার কারণ কি? কারণ এখানে এই যে ল্যাব্রাডার স্রোতটা আসছে, ল্যাব্রাডার স্রোতের যে শীতল অংশ সেটা কিন্তু এখানে মিক্সড আপ হচ্ছে, এবং এটা যেহেতু অনেকটাই উত্তর দিকে রয়েছে সেই জন্যে ক্যানারি স্রোতটা হচ্ছে শীতল স্রোত। অবশ্যই উপসাগরীয় স্রোত এখানে ধাক্কা লাগছে, ধাক্কা খেয়ে এটা ঘুরে যাচ্ছে এদিকে, কিন্তু ল্যাব্রাডার স্রোতটা সেখানে এসে মিলিত হচ্ছে, যে কারণে এটা শীতল স্রোত হিসেবে প্রবাহিত হচ্ছে। আর উপসাগরীয় স্রোতের আরেকটা অংশ সেটা কিন্তু আটলান্টিকের উত্তর দিকে চলে যাচ্ছে, উত্তর আটলান্টিক স্রোত হিসেবে। আর একটা ছোট পার্ট গ্রিনল্যান্ডের পাশ দিয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইরমিঙ্গার। গ্রিনল্যান্ডের পাশ দিয়ে পূর্ব দিক দিয়ে যে স্রোতটা আসছে সেটা হচ্ছে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত। ঠিক আছে, তাহলে এটা কিভাবে মনে রাখবেন? যেটা বললাম যে একটা হরিণের মাথা কল্পনা করবেন, তার মুখের এই অংশটা ক্যারিবিয়ান স্রোত, পুরো মাথার অংশটাই শৈবাল সাগর, উপসাগরীয়, উত্তর নিরক্ষীয় আর ক্যানারি স্রোতের অংশ। আটলান্টিকের উত্তর দিকে চলে যাচ্ছে উত্তর আটলান্টিক, গ্রিনল্যান্ডের পূর্ব দিকে পূর্ব গ্রিনল্যান্ড, ইরমিঙ্গার একটা ছোট এখান দিয়ে স্রোত প্রবাহিত হচ্ছে, উপসাগরীয় স্রোতের একটা অংশ, গ্রিনল্যান্ডের পাশ দিয়ে এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, আর উপর দিক থেকে আসছে ল্যাব্রাডার, আর এখানে যে জায়গার উপর দিয়ে গেছে গিনি উপকূল, গিনি স্রোত, বেঙ্গুয়েলা স্রোত, এদিকে ব্রাজিলের পাশ দিয়ে ব্রাজিল স্রোত, ফকল্যান্ড উপদ্বীপের কাছে ফকল্যান্ড স্রোত, আর নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ নিরক্ষীয় প্রতিস্রোত, আর উত্তরে উত্তর নিরক্ষীয় স্রোত। তাহলে এইখানে এই স্রোতগুলো এইভাবে রয়েছে, এটা এইভাবে মনে রাখবেন। হলো স্যার, ইরমিঙ্গা স্রোতটা শীতল না ওটা উষ্ণ স্রোত? উষ্ণ উষ্ণ উষ্ণ। এবারে আমরা চলে আসবো ভারত মহাসাগরে। ভারত মহাসাগরটা এখানেও একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এখানে কীরকম স্ট্রাকচার তৈরি হয়েছে? একটা মৌমাছির মতো স্ট্রাকচার তৈরি হয়েছে। এখানে তার মুখ, পিছন দিকে তার পিছনের অংশটা, এদিকে দুটো পা, আর হুলটা বেরিয়েছে পিঠ থেকে। তো একেবারে কমন যে স্রোতগুলো আছে, কুমেরু স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত, আর এখানে উত্তর নিরক্ষীয় স্রোতের অংশটা এখানে মৌসুমী স্রোত হিসেবে দুদিক থেকে প্রবাহিত। এটা কিন্তু ভারত মহাসাগরের একটা স্পেশালিটি, ঋতু অনুযায়ী দুদিক থেকে দুরকম স্রোত প্রবাহিত হয়। এবার বাকি অংশগুলো কীরকম? কুমেরু স্রোতটা যখন অস্ট্রেলিয়ার পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে তখন সেটা হচ্ছে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত,
আর সেটাই নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে যখন প্রবাহিত হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তারপরে আরেকটু উপরে নিরক্ষীয় প্রতিস্রোত এর উল্টো দিকে যাচ্ছে সেটা। আর এখানে মাদাগাস্কার দ্বীপ রয়েছে আফ্রিকার পূর্ব দিকে, তার পাশ দিয়ে যে স্রোতটা এখানে একটা ভাগ হয়ে চলে আসছে দিকে, সেটার নাম হচ্ছে মাদাগাস্কার স্রোত। মাদাগাস্কারের যেটা পূর্ব দিক দিয়ে যাচ্ছে, পশ্চিম দিকেরটা নয় কিন্তু। এখানে মোজাম্বিক চ্যানেল রয়েছে, মাদাগাস্কার আর আফ্রিকার মধ্যে রয়েছে মোজাম্বিক চ্যানেল। তো সেই মোজাম্বিক চ্যানেলের মধ্য দিয়ে যে স্রোতটা প্রবাহিত সেটাকে বলা হচ্ছে মোজাম্বিক স্রোত। তাহলে মাদাগাস্কার স্রোত মাদাগাস্কারের পূর্ব দিক দিয়ে, আর মোজাম্বিক চ্যানেলের মাঝখান দিয়ে অর্থাৎ মাদাগাস্কারের বাম দিকে হচ্ছে মোজাম্বিক স্রোত। দুটো স্রোত মিলিত হচ্ছে এবং এখানে একটা বেসিন রয়েছে। আগুলহাস, তো সেইটার নামানুসারে এটা হচ্ছে আগুলহাস স্রোত। তাহলে এটা দক্ষিণ দিকের পার্ট এখানে হলো এইগুলো। এরপরে এই জায়গা থেকে শুরু হচ্ছে মৌসুমী স্রোত, যেটা সোমালি উপসাগর, এখানে সোমালি বেসিন রয়েছে, সোমালি বেসিনের ওপর দিয়ে যে স্রোতটা যাচ্ছে সেটা হচ্ছে সোমালি স্রোত নাম। এটাই আরেকটু ঘুরে গিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সাথে যখন প্রবাহিত হচ্ছে, সেটাকে গ্রীষ্মকালে প্রবাহিত হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সাথে সাথে, সেটাকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত। আর শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর সাথে এদিকে যে স্রোতটা প্রবাহিত হয় সেটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী স্রোত। তাহলে এটাও সেই একইভাবে আমরা খুব সহজে এই ছবিটা যদি আমাদের মাথায় গেঁথে যায় যে আচ্ছা এই স্ট্রাকচারটা এখানে রয়েছে, এই স্ট্রাকচারের এদিকে যে জায়গার উপর দিয়ে গেছে সেই জায়গার উপর দিয়ে সেরকম নামগুলো করা হয়েছে। আর মৌসুমী স্রোতটা তো ভারত মহাসাগরের পাশে আমাদের আরব সাগর বঙ্গোপসাগরের উপর দিয়ে দুটো পার্ট, দুটো আলাদা ঋতুতে দুরকমভাবে প্রবাহিত হচ্ছে। তাহলে এটা খুব ইজিলি আমরা কিন্তু মনে রাখতে পারবো। এটা হয়ে গেল। এবার হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় স্রোত। প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রেও সেম, যে জায়গার উপর দিয়ে গেছে সেই জায়গার স্রোতের নামটা সেরকম। কুমেরু স্রোত কমন স্রোত, পেরু স্রোত পেরুর পাশ দিয়ে যেটা যাচ্ছে যেটাকে হাম্বল স্রোতও বলা হয়, পেরু স্রোত বা হাম্বল স্রোত, দক্ষিণ আমেরিকার পশ্চিম দিক দিয়ে। আবার সেই কমন দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় বিপরীত বা নিরক্ষীয় প্রতিস্রোত, আর উত্তর নিরক্ষীয় স্রোত অন্যান্য সব মহাসাগরের মতো এই মহাসাগরেতেও আছে। অস্ট্রেলিয়ার পূর্ব দিকে যখন প্রবাহিত হচ্ছে পূর্ব অস্ট্রেলীয় স্রোত, বা যেটাকে নিউ সাউথ ওয়েলস স্রোতও বলা হয়, পূর্ব অস্ট্রেলীয় বা নিউ সাউথ ওয়েলস স্রোত। এটাই যখন জাপানের কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে সেটার নাম হচ্ছে জাপান স্রোত বা কুরোশীয় স্রোত। কুরোশীয় স্রোত। আর একটু উত্তরে এর নাম হচ্ছে ওয়াশীয় স্রোত। এখানে ওয়াশীয়টা দেখানো নেই, কিন্তু আর একটু উত্তরে ওয়াশীয় স্রোত। তারপরে হচ্ছে এটা কামচাটকা স্রোত, যেটা বেরিং স্রোতের একটা এক্সটেনশন। বেরিং স্রোতটা উপর থেকে আসছে, এখানে সুমেরু স্রোত, অ্যাকচুয়ালি সুমেরু স্রোত এখান দিয়ে আসে। সুমেরু স্রোতটা এখানে দুটো ভাগ হয়ে যায়, একটা বেরিং স্রোত হিসেবে এখানে চলে আসছে, আর আরেকটু দক্ষিণে এটার নাম কামচাটকা উপদ্বীপের কাছে কামচাটকা স্রোত। এটা হলো। আর এদিকে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, আরেকটু উত্তর দিকে যখন এটা প্রবাহিত হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। আলাস্কার পাশ দিয়ে যখন প্রবাহিত হচ্ছে এটা আলাস্কা স্রোত। আর এখানে ক্যালিফোর্নিয়ার পাশ দিয়ে যখন প্রবাহিত হচ্ছে, এখানে উত্তর আমেরিকা, এখানে ক্যালিফোর্নিয়া রয়েছে, ক্যালিফোর্নিয়ার পাশ দিয়ে যখন প্রবাহিত হচ্ছে তখন সেটাকে আমরা বলছি ক্যালিফোর্নিয়া স্রোত। তাহলে যে জায়গার উপর দিয়ে প্রবাহিত এক নম্বর সেটা, আর কখনো কখনো একটু অন্যরকম নাম রয়েছে। আমাদের তো এমসিকিউ পড়বে কোনটা কোন মহাসাগরের স্রোত, সেটা কিন্তু আমরা খুব সহজে এই জায়গার নামগুলো থেকে এরকমভাবে মনে রাখতে পারি। স্যার ওই বেরিং স্রোতটা কি কামচাটকা স্রোত? হ্যাঁ, বেরিং স্রোতটার আর একটা নাম নয়, যখন বেরিং প্রণালীর কাছ দিয়ে এটা যাচ্ছে, এখানে বেরিং প্রণালী আছে এশিয়ার উত্তর আমেরিকার মধ্যে বেরিং প্রণালী, তো বেরিং প্রণালীর কাছ দিয়ে যখন যাচ্ছে তখন সেটা বেরিং স্রোত। সেটা যখন কামচাটকা উপদ্বীপের কাছে চলে এলো, এটা কামচাটকা উপদ্বীপ, ঠিক আছে, তো কামচাটকা উপদ্বীপের কাছে যখন চলে এলো তখন সেটার নাম হচ্ছে কামচাটকা স্রোত, ঠিক আছে। বেরিং স্রোতটাই পরে কামচাটকা স্রোত নামে এখানে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। সব স্রোতই অ্যাকচুয়ালি তাই, এখানে এই স্রোতটা শুরু হলো, এখান থেকে এটা যাচ্ছে, তো যেখান দিয়ে যাচ্ছে নামটা, সেই জায়গার নামটা সেখানে দেওয়া হচ্ছে। এইগুলো হলো। এবার আমাদের এখান থেকে আরেকটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে কি, সমুদ্র স্রোত উৎপত্তির কারণ। কেন সমুদ্র স্রোত উৎপত্তি হয় বলুন তো? সমুদ্র নিয়ত স্রোত বায়ু প্রবাহ, সমুদ্র আর
সমুদ্র জলে লবণতার তারতম্য, উষ্ণতার তারতম্য। হুম, ঠিক আছে। অবশ্যই নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ। বায়ুপ্রবাহর ফলেই সারফেস কারেন্ট তৈরি হয়। সারফেস কারেন্ট কোনটা? যেটা আমরা এখানে দেখছি বিভিন্ন স্রোত, এগুলো সব সারফেস কারেন্ট, অর্থাৎ সমুদ্রের উপরিভাগ দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয় সেটাকে আমরা বলি সারফেস কারেন্ট। আর নিচে দিয়ে একটা স্রোত প্রবাহিত হয়, নিচে দিয়ে, অনেকটা নিচে দিয়ে স্রোত প্রবাহিত হয়, সেটা বলা হচ্ছে ডিপ কারেন্ট, বিপরীত দিকে হয়। উপরের দিকে যে স্রোতটা প্রবাহিত হচ্ছে, নিচে দিয়ে কিন্তু বিপরীত স্রোত যায়, তো বিপরীত স্রোতের পরিমাণটাই বেশি হয়। যাই হোক, তো এই স্রোতগুলো এরকমভাবে হয়, প্রবাহিত হয়। আর প্রবাহের কারণ 1 নম্বর হচ্ছে এই নিয়ত বায়ু প্রবাহ অবশ্যই। এছাড়া আরও কিছু কারণ আছে, যেমন অভিকর্ষ শক্তি, অভিকর্ষ বল। তোমরা জানি অভিকর্ষ বল নিরক্ষরেখার থেকে মেরু অঞ্চলে বেশি হয়, নিরক্ষরেখার আশপাশের থেকে মেরু অঞ্চলে বেশি হয়। তো স্রোতের গতিটা সেজন্য মেরু অংশে কম হয়ে যায়। তো অভিকর্ষজ টান স্রোত তৈরির একটা কারণ। কোরিওলিস বল, কোরিওলিস বল যেমন বায়ুপ্রবাহের দিক বিক্ষেপ করে, সমুদ্র স্রোতেরও কিন্তু দিক বিক্ষেপ করে। পেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে গতি বিক্ষেপ হয়, এটা দেখতে পাওয়া যায়। বায়ুর চাপ, বায়ুর চাপ যদি সমুদ্রের উপরে বেশি হয় তাহলে সমুদ্রের পৃষ্ঠদেশটা সংকুচিত হয়ে যায়, উচ্চতা কমে যায়। আর যেখানে চাপ কম হয় সেখানে উচ্চতা বেশি হয়, তাহলে জলতলের একটা ঢাল তৈরি হয়। তো জলের নিয়ম অবশ্যই, জলতলের ঢাল তো থাকে না, তো ঢালের সমতা রক্ষার জন্য জলটা কিন্তু সেই উঁচু অংশ থেকে নিচু অংশের দিকে প্রবাহিত হয়, যেখানে চাপ কম সেখান থেকে বেশি চাপের দিকে প্রবাহিত হয়। এটা একটা কারণ, এটা একটা সমুদ্র স্রোতের প্রবাহের কারণ। এই পদ্ধতিতে স্রোতটা প্রবাহিত হয়। আর কি? বৃষ্টিপাত, বাষ্পীভবন একটা কারণ। যেখানে বাষ্পীভবন বেশি হচ্ছে সেখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাটা কিছুটা কমছে, আবার যেখানে লবণাক্ত, কম লবণাক্ত, সেই জায়গাতে উচ্চতাটা কিন্তু বেশি থাকছে। তো এখানেও কিন্তু একটা সমুদ্রের জলের ঢাল তৈরি হচ্ছে, তো সেটাও কিন্তু জল প্রবাহের একটা অন্যতম কারণ। এছাড়া লবণতা, ঘনত্বের পার্থক্য, উষ্ণতার পার্থক্যের কারণেও সমুদ্র স্রোত কিন্তু তৈরি হয়। তো এই অংশগুলো তাহলে আমরা কোন কোন স্রোত কোথায় কি প্রবাহিত হয় সেটা দেখলাম, আর সমুদ্র স্রোত সৃষ্টির কারণটাও একটু জেনে রাখা প্রয়োজন সেটা। এছাড়া এখানে একটা টার্ম খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গায়র বা জায়ার। সেটা কি? GYRE। যেখানে এই স্রোতগুলো মিলিত হচ্ছে, এই উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, তো এখানে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কুণ্ডলী বা গায়। হ্যাঁ, উষ্ণ শীতল স্রোত, সেটা কোরিওলিস বলের কারণে কিছুটা বেঁকে যায়, পরস্পর মিলিত হয়, চক্রাকার আবর্তন তৈরি হয়, সেটাকে বলা হয় কুণ্ডলী আকারে যে স্রোত প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় গায়র বা জায়র। তো মোট 5টা এরকম গায়র জোন রয়েছে
সমস্ত মহাসাগর মিলিয়ে। তাহলে এইগুলো আমাদের এখান থেকে জানতে হচ্ছে। ঠিক আছে, এবার আমরা চলে যাব ভারতের নদ নদী। ম্যাপটা দেখতে পাচ্ছেন? স্যার ওই গিয়ারটা গায়ের বা জায়ারটা ওটা কি দুটো স্রোতের মিলনস্থলে হয়? না, গোলাকারে ঘুরতে থাকে, দুটো স্রোতের মিলনস্থলে নয়। যখন স্রোতগুলো গোলাকারে ঘুরতে থাকে তখনই সেটাকে জায়ার বলা হচ্ছে। ঠিক আছে, মূলত কোরিওলিস বলের কারণে হয় গোলা। যেমন হচ্ছে শৈবাল সাগরের এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে। তো এখানে ম্যাপটা বোঝা যাচ্ছে? লেখাগুলো মোটামুটি বুঝতে পারছেন নাকি? হ্যাঁ স্যার, জুম করলে বোঝা যাচ্ছে। একটু ম্যাপ স্টাডি করবেন, এটা হাতে আঁকা, আপনারাও চেষ্টা করবেন একটু এঁকে নিতে। তো এখানে সবার উত্তরে সিন্ধু রয়েছে। তো মানস সরোবরের কাছে সিনখাবাব হিমবাহ থেকে এটা তৈরি হচ্ছে। প্রবাহটা খুব গুরুত্বপূর্ণ, প্রথমে কাশ্মীরের উপর দিকে প্রবাহিত হচ্ছে, তারপর সেটা শায়কের সাথে মিলিত হচ্ছে, শায়ক আসছে, উপরে গিলগিট আসছে, কিছু দূর প্রবাহিত হওয়ার পর সেটা পাকিস্তানে প্রবেশ করছে এবং তারপর সেটা আরব সাগরে চলে যাচ্ছে। এরপরে এখানে কোন কোন নদী, উপনদী কোনটার পর কোনটা এসে মিলছে, এই সিকোয়েন্সটা কিন্তু মনে রাখবেন। ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ, কোথায় কোনটা উৎপত্তি হচ্ছে, কার পরে কোনটা মিলছে, সবকটা এখানে কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এবং দেখবেন এখানে নদীর সিকোয়েন্স থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা হয়ে থাকে বিভিন্ন পরীক্ষাতে, কারণ ইন্ডিয়ান জিওগ্রাফি তো বিভিন্ন পরীক্ষা রয়েছে। তো প্রিভিয়াস ইয়ার যদি আমরা অ্যানালিসিস করি আমরা দেখব এরকম ধরনের প্রশ্ন কিন্তু এসেছে বিগত বছরে। তো খুব ভালো করে আমাদের ম্যাপ স্টাডিটা করতে হবে। তারপরে ঝিলাম, এখানে ভেরিনাগ প্রস্রবণ থেকে ঝিলাম তৈরি হয়েছে, যেটা শ্রীনগরের ওপর দিয়ে গেছে, শ্রীনগরের পাশ দিয়ে গেছে। কোন নদীর তীরে কোন শহর সেটা একটা প্রশ্ন হওয়ার জায়গা, এটা মনে রাখবেন, শ্রীনগর। আর কি, উলার লেক, যেটা আমাদের ইনল্যান্ড মিষ্টি জলের সবচেয়ে বড় হ্রদ, উলার লেক, তো সেটা তার পাশ দিয়ে এটা গেছে। এটাও মনে রাখবেন, এটাও প্রশ্ন হয়, উলারের ওপর দিয়ে কোন নদীর গিয়েছে বা কোন নদী থেকে জল পুষ্টটা হয়। তো ঝিলামের পরে রয়েছে চেনাব বা চন্দ্রভাগা। চন্দ্রভাগা এখানে বড়লাচা পাশের কাছে তৈরি হয়েছে, চন্দ্রভাগা। তারপর রাভি, রাভি রোটাং পাস থেকে তৈরি হয়েছে এবং বিপাশা বা বিয়াস এটাও রোটাং পাসের কাছে তৈরি হয়েছে।
শতদ্রু, শতদ্রু খুব গুরুত্বপূর্ণ, এটাও মানস সরোবরের কাছে তৈরি হয়েছে এবং এটা ভারতে প্রবেশ করেছে কোন পাস দিয়ে বলতে পারবেন? কোন পাস দিয়ে শতদ্রু ভারতে প্রবেশ করেছে? আমি গতকালই এটা করাচ্ছিলাম, বলছিলাম বিভিন্ন পাসগুলো মনে রাখতে হবে। শিবকিলা, শিবকিলা, শিবকিলা পাস দিয়ে প্রবেশ করেছে এবং তারপরে বিপাশা এখানে গিয়ে মিলিত হয়েছে, এটা চলে গেছে একবারে সেই মিথানকোট, মিথানকোটের কাছে সিন্ধুর সাথে সবকটা মিলিত হয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই সিকোয়েন্সগুলো, বা যেটা আমি বললাম, যা যা বললাম, যেভাবে বললাম। পরপর মনে রাখবেন কোথা থেকে কোনটা উৎপন্ন হচ্ছে, কোথায় যাচ্ছে, কি কোথায় গিয়ে মিলছে। এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, এই যে উপনদীগুলো রয়েছে জল প্রবাহের দিক থেকে সবথেকে বড় কোনটা? ভারতের উপর দিয়ে প্রবাহিত, মানে পাকিস্তানের টোটাল দৈর্ঘ্য ধরে নয়, ভারতের উপর দিয়ে প্রবাহিত সবচেয়ে বড় কোনটা? শতদ্রু না, উপনদীগুলো না, চন্দ্রভাগা, চেনাব, জল প্রবাহের দিক থেকে। ঠিক আছে, তো এটা পুরোপুরি তো স্কেল অনুযায়ী নয়, ম্যাপটা দেখলে বুঝতে পারবেন, অরিজিনাল ম্যাপ দেখলেও কিছুটা কিছুটা বুঝতে পারবেন, পুরোটা না, কারণ আমি জল প্রবাহ বললাম, জল প্রবাহের দিক থেকে চেনাব বা চন্দ্রভাগা। এই প্রশ্নটা করা হয়, এটা সম্ভবত ইউপিএসসি 2021-এ জিজ্ঞাসা করা হয়েছিল বিভিন্ন, কারণ ইন্ডিয়ান জিওগ্রাফিতে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন হয়, তো সব রকম প্রশ্নই আমাদের তৈরি করে রাখতে হবে, যে কোনোভাবে জিজ্ঞাসা করা হতে পারে। আচ্ছা, এদিকে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র আসছে তিব্বত থেকে সংপো নাম নিয়ে, যখন ভারতে প্রবেশ করছে, ভারতে এখানেও কিন্তু একটা পাস দিয়ে প্রবেশ করেছে, কি নাম? ইয়াংয়াপ, ইয়াংয়াপ পাস, সেখান দিয়ে প্রবেশ করেছে। প্রথম যখন এলো তখন কিন্তু ব্রহ্মপুত্র নয়, প্রথমে নাম হচ্ছে কি? দিহং। অরুণাচল প্রদেশে যখন প্রবাহিত হচ্ছে তখন হচ্ছে দিহং, তারপরে সেটাতে এসে মিলছে দিবং আর লোহিত, দিবং লোহিত মেলার পরে তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। আসাম সমভূমিতে পড়ছে, অরুণাচল প্রদেশের এই অংশটা এসে আসাম সমভূমিতে পড়ছে, তারপরে এখানে নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তো এই ভূপেন হাজারিকা যে ব্রিজটা, সেটা কিন্তু এই লোহিত নদীর উপরে রয়েছে। এরপরে ডান দিকে আসছে সুবনশিরি, কামেং, মানস, আর এদিকে তিস্তা। এগুলো ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদী। একটু ডান তীর বাম তীর এখানে কিন্তু মনে রাখতে হবে, কোনটা ডান তীরে কোনটা বাম তীরে, সেটা থেকেও প্রশ্ন হয়। আর এখানে ধানসিঁড়ি, ধানসিঁড়ি বাম তীরে। এরপর এটা বাংলাদেশে চলে যাচ্ছে, যমুনা নাম, তারপর সেটা পদ্মাতে গিয়ে মিলিত হচ্ছে। তো এটা হচ্ছে ব্রহ্মপুত্রের কোর্স। আর এদিকে গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহ থেকে তৈরি হচ্ছে, কিছু দূরে যাওয়ার পর অলকানন্দা এসে মিলছে দেবপ্রয়াগের কাছে, ভাগীরথী নাম, তখন দেবপ্রয়াগের পরে সেটা গঙ্গা, তারপর সেটা প্রবাহিত হচ্ছে এলাহাবাদের কাছে গিয়ে যমুনার সাথে এটা মিলিত হচ্ছে, যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা, যমুনা এখানে মিলিত হচ্ছে। যমুনার যে উপনদীগুলো সেটা হচ্ছে চম্বল, সিন্ধ, বেতোয়া, চম্বল, সিন্ধ, বেতোয়া। আর এদিকে গঙ্গার পরপর যে উপনদীগুলো আছে, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, পরপর। আর এদিকে বাম তীরের একমাত্র গুরুত্বপূর্ণ এখানে সোন এবং এদিকে দামোদর, সোন। এবার এখানে বেশ কিছু বিষয় রয়েছে, যেমন অ্যান্টিসিডেন্ট রিভার, পূর্ববর্তী নদী,
এখানে কোনগুলো, পূর্ববর্তী নদী কোনগুলো? ম্যাপ দেখে বলুন তো এখানে পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট রিভার কোনগুলো? তিস্তা। স্যার ঘরগড়া, গন্ডক, কোশি, এইগুলো। হ্যাঁ, কেন? হিমালয় উৎপত্তির আগে থেকে এগুলো প্রবাহিত হয়ে আসছে, হিমালয় কেটে এগুলো প্রবাহিত হ্যাঁ, হয়ে এসেছে। এখানে ম্যাপটা দেখলে বোঝা যাবে। এই যে এখানে নেপাল রয়েছে, নেপাল হিমালয় রয়েছে, তো সেই হিমালয়কে পার করে এরা কিন্তু ওপার থেকে তিব্বত থেকে আসছে। ঘরগড়া, গন্ডক, কোশি, এদিকে শতদ্রু, এখানে সিন্ধু, এরা কিন্তু হিমালয়কে পার করে আসছে। তো এরা হিমালয় উৎপত্তির আগে থেকেই ছিল। আর এখানে এই যে সোন, সোন কিন্তু একটা কেন্দ্রবিমুখ জলনির্গমন প্রণালী। এদিকে নর্মদা আর এদিকে সোন চলে গেছে এখান থেকে অমরকণ্টকের পাশে, একদিকে চলে যাচ্ছে সোন উত্তর বাহিনী হয়ে, আর এদিকে পশ্চিম বাহিনী হয়ে নর্মদা চলে যাচ্ছে। স্যার তাহলে কোনটা কি বিপরা নদীর মধ্যে পড়বে? বিপরা নদী? না না, এখানে এটা এগুলো বিপরা কোনোটাই নয়, এগুলো কোনোটাই বিপরা নয়। সোনটা বিপরীত মানে কেন্দ্র বিমুখ জলনির্গমন প্রণালী। আর এখানে চম্বল, চম্বল কিন্তু একটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফির খুব ভালো উদাহরণ। চম্বল নদীর আশপাশে, এখানে এটা মধ্যপ্রদেশের অংশে পড়ছে, ব্যাডল্যান্ড টোপোগ্রাফি সব থেকে বেশি চম্বল রিজনে দেখতে পাওয়া যায়। যাই হোক, তাহলে উত্তরের এই তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী আমরা এখানে দেখছি। এবার আরও কিছু বিষয় এখানে জানতে হবে, যেমন হচ্ছে দোয়াব, সিন্ধুর এই যে উপনদীগুলো আছে, এগুলো একটার মাঝে একটা, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয় আমরা জানি। তো দুটো নদী কার কোনটা কি দোয়াব সেটা একটু জানতে হবে। শতদ্রু, সবার নিচে রয়েছে শতদ্রু। ম্যাপটা মনে রাখবেন, ম্যাপটা আবার বলছি মনে রাখবেন, কোনটার পর কোনটা রয়েছে, কোনটা উপরে, কোনটার নিচে, কোনটা দক্ষিণে, কোনটা উত্তরে। হিমালয়ের বিভিন্ন পিক থেকে প্রশ্ন হয়, আবার এরকম নদী থেকেও প্রশ্ন হয় কোনটা উত্তরে কোনটা দক্ষিণে, তো সাবধানে এগুলো পড়বেন। তো সবার নিচে শতদ্রু, তারপরে হচ্ছে বিপাশা, এদের মাঝখানে যে দোয়াব অঞ্চল সেটা হচ্ছে বিস্ত দোয়াব। বিস্ত, বিপাশা আর ইরাবতীর মাঝে যে দোয়াব সেটা হচ্ছে বারি দোয়াব। তাহলে প্রথমে বিস্ত, তারপরে বারি, ইরাবতী আর চন্দ্রভাগা বা চেনাব, রাভি আর চেনাব, ইরাবতীটাই রাভি, চন্দ্রভাগাটাই চেনাব, তো তাদের মাঝখানে যে দোয়াব সেটাকে বলা হচ্ছে রেচনা। চন্দ্রভাগা বা চেনাব আর ঝিলাম, ঝিলামটাকে আবার বিতস্তাও বলা হয় অনেক সময়, তো এদের মধ্যেকার যে দোয়াব সেটা হচ্ছে ছাজ, ছয় আকার বর্গীর ছ, ছাজ। আর সিন্ধু এবং ঝিলাম এদের মাঝে যে দোয়াব সেটা হচ্ছে সিন্ধু সাগর দোয়াব। তো এক একটা দোয়াব অঞ্চল এক একটা এখানে রয়েছে, বিস্ত, বারি, রেচনা, ছাজ, সিন্ধ সাগর, এগুলো হলো। আর গঙ্গার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি, এখানে আরও ডিটেলে রয়েছে, আর একটু আমরা ম্যাপটা দেখে নেব। চম্বল, চম্বল যেটা দেখছিলাম, চম্বলের কিছু উপনদী আছে, বানাস, কালী সিন্ধ, পার্বতী, চম্বলের উপনদী। আর সিন্ধ রয়েছে, সিন্ধ, বেতোয়া, কেন, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন কিন্তু যমুনার উপনদী, কেন আর সোন দুটো আলাদা। কেন হচ্ছে যমুনার উপনদী, কেন, আর সোন হচ্ছে গঙ্গার। কোয়েল, সাউথ কোয়েল, এগুলো কিন্তু সোনের উপনদী আবার, কোয়েল। যাই হোক, এটা
এগুলো পরপর রয়েছে। আচ্ছা, গঙ্গার ক্ষেত্রে যেগুলো দুটো নদীর মিলন ক্ষেত্র, প্রয়াগ, কোনটা কি প্রয়াগ? তো অলকানন্দা তো যখন এসে মিলছে গঙ্গাতে তখন সেটা হচ্ছে দেবপ্রয়াগ, বা যেটা গঙ্গা তখন নয়, তখন ভাগীরথী। ভাগীরথীর সাথে যখন মিলছে অলকানন্দা তখন সেটা হচ্ছে দেবপ্রয়াগ। এখানে আমরা দেখতে পাচ্ছি অলকানন্দা মিলেছে দেবপ্রয়াগ, কিন্তু অলকানন্দার সাথে আবার একটা একটা নদী মিলছে এক একটা প্রয়াগ। তো বদ্রীনাথ থেকে অলকানন্দা বেরিয়েছে, ধৌলিগঙ্গা এসে মিশছে বিষ্ণুপ্রয়াগে, বিষ্ণুপ্রয়াগে ধৌলিগঙ্গা এসে মিলছে। নান্দাকিনী এসে মিলছে নন্দাপ্রয়াগ, অলকানন্দা নন্দাকিনী মিলছে নন্দাপ্রয়াগে। পিন্ডার গঙ্গা অলকানন্দা মিলছে কর্ণপ্রয়াগে, পিন্ডার গঙ্গা কর্ণপ্রয়াগে মিলছে। মান্দাকিনী কেদারনাথ থেকে তৈরি হয়েছে মান্দাকিনী, সেটা যখন অলকানন্দাতে মিশছে সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। ঠিক আছে, এই পঞ্চপ্রয়াগ কোনটা, কোন নদী কোন প্রয়াগে এসে মিলেছে, এইখান থেকে কিন্তু এমসিকিউ তৈরি হয়। ঠিক আছে, এটা খুব ভালো করে পড়বেন, মনে রাখবেন। তো হলো এটা। ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র 2900, কিন্তু ভারতে মাত্র 885। এখন যদি দীর্ঘতম ভারতের নদী বলা হয় সেটা অবশ্যই গঙ্গা, কিন্তু যদি বলা হয় বৃহত্তম নদী সেটা কিন্তু হয়ে যাবে ব্রহ্মপুত্র, কারণ ব্রহ্মপুত্র নদ দিয়ে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয়, কোর্সটা অনেক বেশি চওড়া। যাই হোক, কোথায় কি মিলিত হয়েছে, কি নদী আছে সেটা আমরা অলরেডি দেখেছি। আর দক্ষিণে অন্যান্য যে সমস্ত নদী আছে, লুনি, সবরমতী, মাহি, পশ্চিম দিকে রয়েছে, এগুলো ম্যাপে আমরা দেখব। আর এদিকে সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো পরপর রয়েছে। এটাও আপনারা একটু বড় ম্যাপ এঁকে এভাবে মনে রাখতে পারেন। তো এদিকে যেমন লুনি এসেছে, এখানে আনাসাগর হ্রদ থেকে তৈরি হয়েছে, কচ্ছের রানে গিয়ে পড়েছে আরাবল্লী পর্বতের অংশে আনাসাগর হ্রদ, লুনি অন্তর্বাহিনী নদী। সবরমতী, এটা আরাবল্লী পর্বতে তৈরি হয়েছে সবরমতী, তারপর সেটা গিয়ে এখানে খাম্বাত উপসাগরে পড়েছে। খাম্বাত উপসাগরে মোট 4টে বড় বড় নদী পড়েছে, একটা হচ্ছে সবরমতী, আর একটা মাহি, মাহি বিন্ধ্য পর্বতে তৈরি হয়েছে, খাম্বাত উপসাগরে পড়েছে। নর্মদা মহাকাল পর্বতে তৈরি হয়েছে, যেটা সোনও এখান থেকে তৈরি হয়েছে, উল্টো দিকে গেছে। তো মহাকাল পর্বতে তৈরি হয়েছে, পশ্চিম দিকে বাহিত হয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে নর্মদা। তাপ্তি, তাপ্তি মহাদেব পর্বতে তৈরি হয়েছে, পশ্চিম দিকে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। তাহলে এটা হচ্ছে খাম্বাত উপসাগর। 4টে পরপর পশ্চিম বাহিনী এখানে নদী রয়েছে, যদিও সবরমতীটা কিছুটা উত্তর বাহিনী বলা যায়, দক্ষিণ বাহিনী সরি। তো এটা পশ্চিম দিকেরগুলো হলো। পূর্ব দিকে এখানে এই কোয়েল, সাউথ কোয়েল, কোয়েল নয় সাউথ কোয়েল, কোয়েলটা হচ্ছে সোনে গিয়ে মিলেছে। আর সাউথ কোয়েল এটা ব্রাহ্মণীতে এসে মিলেছে, শঙ্খ এবং সাউথ কোয়েল ব্রাহ্মণীতে এসে মিলেছে, সেটা বঙ্গোপসাগরে পড়েছে। তারপর রয়েছে মহানদী, মহানদী সিহাওয়া উচ্চভূমি, ছত্তিশগড়ে সিহাওয়া উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে, তারপরে সেটা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, বঙ্গোপসাগরে পড়েছে। গোদাবরী, গোদাবরী ত্রিম্বক উচ্চভূমি থেকে তৈরি হয়েছে, তারপর সেটা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এবং এখানে অনেকগুলো উপনদী রয়েছে, কারণ বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী ব্যাপকভাবে এখানে তৈরি হয়েছে। পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়েনগঙ্গা মিলেছে এটা, তারপর এটা নাম হচ্ছে প্রাণহিতা, সেটা গিয়ে গোদাবরীতে মিলেছে। এছাড়া রয়েছে ইন্দ্রাবতী, শবরী, এগুলো সব বাম তীরের। ডান তীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মঞ্জিরা, মঞ্জিরা, মানের, এটাও ডান তীরে। এবার আপনারা যদি ম্যাপটা একটু বড় করে আঁকতে পারেন তাহলে তার মধ্যে যেসব ড্যামগুলোর পড়ছে, শ্রীরাম সাগর প্রজেক্ট, পোলাভরম, মঞ্জিরার উপরে নিজাম সাগর, এখানে যতগুলো সম্ভব আমি করেছি। এবার
ম্যাপটা যদি একটু বড় করে আঁকতে পারেন তাহলে কিন্তু এই ডিটেলগুলো বসিয়ে দেওয়া সম্ভব, কোথা থেকে উৎপন্ন হয়েছে, কি কি ড্যামের উপর রয়েছে এবং তার সাথে কোন কোন নদী প্রবাহিত হয়েছে। আমি একটা এমসিকিউ এর পিডিএফ আপনাদের দেব, যেখানে প্রত্যেকটা ম্যাপ ধরে ধরে এগুলো করা আছে, চার্ট দেয়া আছে, কিছু কিছু ম্যাপ দেয়া আছে, ম্যাপের পাশে কোন শহর কোনটাতে ইত্যাদি ইত্যাদি এগুলো রয়েছে। বা আরেকটা প্রশ্ন হয় সেটা হচ্ছে কোন নদীটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, সেটাও গুরুত্বপূর্ণ। তাহলে সবকটাই কিন্তু এখানে ভালো করে মনে রাখতে হবে। স্যার একটু জিজ্ঞেস করবো একটা কথা। হ্যাঁ বলুন। দক্ষিণ ভারতের গঙ্গা কোনটাকে বলবো, গোদাবরী না কাবেরী? দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে গোদাবরী, আচ্ছা। আর দক্ষিণের গঙ্গা হচ্ছে কাবেরী। কারণ দক্ষিণ ভারত মানে পুরো দক্ষিণটা বোঝাচ্ছে, পুরো দক্ষিণ ভারত অ্যাজ আ হোল দক্ষিণ ভারত বোঝাচ্ছে। যখনই দক্ষিণ ভারত কথাটা বলছি আমরা, আর যখন আমরা দক্ষিণের গঙ্গা বলছি তখন আমরা একেবারে দক্ষিণ দিকে পয়েন্ট আউট করছি যে দক্ষিণের গঙ্গা হচ্ছে এইটা। আর দক্ষিণ ভারত মানে সমগ্র দক্ষিণ ভারত, সেটা হচ্ছে গোদাবরী। ঠিক আছে, লজিক্যালি মনে রাখবেন। আরেকটা বিষয় যে গোদাবরীকে বৃদ্ধ গঙ্গাও বলা হয়, বৃদ্ধ গঙ্গা। যাই হোক, গঙ্গার পরেই গোদাবরীর যে দৈর্ঘ্য সেটা এবং টোটাল যে ক্যাচমেন্ট এরিয়া, পুরো যে এরিয়াটা, পুরো যে এলাকাটা রয়েছে সেটাও গোদাবরীর গঙ্গার পরেই। বৃক্ষরূপী জলনিগম প্রণালীর একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। তো যাই হোক, এইগুলো কোনটা ডান তীরে কোনটা বাম তীরে সেটা ধরে মনে রাখতে হবে। এখানে কিন্তু ম্যাপ স্টাডিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমি আগেও বলেছি, পুরো ফিজিক্যাল জিওগ্রাফি পুরো পোর্শনগুলো কিন্তু খুব ভালো করে ম্যাপ স্টাডি করতে হবে, তবে মনে রাখতে পারবেন। নাহলে এটা কিন্তু খুব একটার সাথে একটা ওভারল্যাপ হয়ে যায়, গণ্ডগোল হয়ে যায়। বা এই যে ধরুন উপনদীগুলো, আবার তার পাশে কৃষ্ণা রয়েছে, কৃষ্ণা মহাবালেশ্বর থেকে তৈরি হয়েছে পশ্চিমঘাট পর্বতে। কিছু দূর যাওয়ার পরে কয়না নদী সেটা এসে মিলেছে, কৃষ্ণার উপনদী কয়না। ভূমিকম্পের ক্ষেত্রে এই যে কয়না জলাধারে ভূমিকম্প হয়েছিল অতিরিক্ত জলের কারণে, সেই কয়না, তো সেটা কৃষ্ণাতে গিয়ে মিলেছে। কৃষ্ণার ডান তীরের উপনদী। ডান তীরে রয়েছে ঘাটপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা, মোস্ট ইম্পর্ট্যান্ট তুঙ্গভদ্রা, এটা কিন্তু ডান তীরে। বাম তীরে কে রয়েছে? ভীমা, দিন্দি, মুশি, মুনেরু। ভীমা, দিন্দি, মুশি, মুনেরু। তো মুশি নদী হায়দ্রাবাদ মুশি নদীর তীরে, তো সেই মুশি নদী সেটাও কিন্তু কৃষ্ণার উপনদী, কৃষ্ণার বাম তীরের উপনদী। আর এখানে তুঙ্গ আর ভদ্রা দুটো নদী মিলে তুঙ্গভদ্রা, সেটা কিন্তু ডান তীরের। তাহলে এইগুলো এটা হলো। তো কৃষ্ণা গোদাবরীর এই যে বদ্বীপ অঞ্চল, এটা কিন্তু প্রচুর পরিমাণে এখানে খনিজ তেল পাওয়া যায়। আর এখানে একটা হ্রদ রয়েছে, কৃষ্ণা আর গোদাবরীর মাঝে এখানে একটা হ্রদ রয়েছে। কি নাম বলুন তো? কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ। হ্যাঁ, তো এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর এখানে পেন্নার রয়েছে, পেন্নার, চিত্রাবতী, পাপাগ্নি, এরকম কিছু উপনদী আছে। পেন্নার নদীটাও গুরুত্বপূর্ণ। আর সবার দক্ষিণে রয়েছে কাবেরী। ব্রহ্মগিরি থেকে উৎপন্ন হয়েছে পশ্চিমঘাটে। বাম তীরে লক্ষণ তীর্থ, কাবানি, বাবানি, অমরাবতী ডান তীরে, আর বাম তীরে হেমাবতী, অর্কাবতী, কবরী, এইগুলো। তো বিভিন্ন রকম প্রশ্ন হয়, যেমন ধরুন এই কাবেরী জল বিবাদ, এটা একটা বিরাট বড় সমস্যার জায়গা। কাবেরী জল বিবাদ এটা কোন দুটো রাজ্যের মধ্যে রয়েছে জিজ্ঞাসা করা হয়। কাবেরী জল বিবাদ তামিলনাড়ু আর কর্ণাটক। হ্যাঁ, তো এরকম নানান ধরনের নানান রকমের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এখান থেকে আমাদের সব রকমভাবে প্রস্তুত থাকতে হবে। কোনটা কার উপনদী, কোনটা ডান তীর, কোনটা বাম তীর, কোথায় কি উৎপন্ন হলো, হ্যাঁ, নানা রকমের প্রশ্ন। নর্মদাটা আমরা জানি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, যথেষ্ট লম্বা। পশ্চিম বাহিনী কোনটা কি এখানে চার্টেতেও দেয়া রয়েছে। তো এখান থেকে এগুলো তৈরি করে নিতে হবে। আর কিছু ওয়ানলাইনার কোয়েশ্চেন আনসার রয়েছে, সেটাও দেখবেন। আর আপনাদের যেটা এমসিকিউ তো দেবই, এখানে এই অংশটারও এমসিকিউ আছে। আর কিছু পিডিএফ একটা আছে, আপনারা হয়তো দেখেছেন, আমি কয়েকজনকে আমি দিয়েওছিলাম।
এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন হয়, মানে নদ নদী, ভূপ্রকৃতির নদ নদী এগুলো খুব কমন জায়গা, প্রচুর প্রশ্ন হওয়ার জায়গা। তো নদ নদী থেকে এবং হ্রদ, নদ নদী, হ্রদ, এই যে জলাভূমি যতগুলো আছে, জলাভূমি, হ্রদ, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। কোন শহরটা কোন নদীর তীরে রয়েছে, কোন নদীর ওপর কী বাঁধ নির্মাণ করা হয়েছে, কি ড্যাম রয়েছে, কোন প্রজেক্টটা কোন নদীর ওপরে, এরকম ধরনের নানান প্রশ্ন এখান থেকে হয়। তো সব রকম প্রশ্ন নিয়ে পিডিএফটাও আপনারা ওখান থেকে তৈরি করে নেবেন, নোটসটা দেখবেন। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নিজের হাতে যদি ম্যাপটা এঁকে একটু নদ নদীগুলো যদি চিহ্নিত করে দেন, অবস্থানগুলো, এবং তার সাথে শহরগুলো, ড্যামগুলো, ওর মধ্যেই যদি পয়েন্ট আউট করে নিতে পারেন, সেটা কিন্তু অনেকটা সময়কে সাশ্রয় করবে। নাহলে কিন্তু এই জায়গাটা অনেকটা সময় লেগে যায়। আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি সিলেবাসটা অনেকটাই বড়, এবং এখানে সময় সাশ্রয় করার একটা মাধ্যম হচ্ছে ড্র করা, ছবি আঁকা। ঠিক আছে, এবং যে যে পয়েন্টগুলো আমি বললাম, প্রশ্ন আসার ধরন, নানান ধরনের প্রশ্ন হবে, কোথা থেকে কীরকম প্রশ্ন হবে কেউ বলতে পারবে না এখানে। তো যাই হোক, এবার কেস হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, আপনাদের আমি আগেও বলেছিলাম এগুলো কেস হবে, চলবে। সেখান থেকে বেটার হচ্ছে কিছু পজিটিভ উঠে আসবে। যেটা বলছিলাম যে হয়তো দেখবেন ভিডিওগ্রাফি হবে ইন্টারভিউতে, বা যেটা এক্সপিরিয়েন্সে তো আছেই, সেটা কি হবে সেটা দেখা যাক। আর ওই ডেমো যেটা, সেই জায়গাগুলোতে হয়তো। তো সুতরাং এগুলো নিয়ে ভাবার কিছু দরকার নেই, যা হবে পজিটিভ হবে, ভালো হবে। তার সাথে সাথে নিজের পড়াশোনাটা কিন্তু বজায় রাখুন। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে বলেছে, সেটা ধরে বজায় রাখুন। মক টেস্টগুলো রেগুলার দিন। আমি আজকের টেস্টের কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো ক্লাস হয়ে গেলেই, আপনারা মক টেস্টটা অ্যাটেম্প করবেন। এবং এর আগের দিন যেটা জিওমরফোলজির দিয়েছি, যারা আগে ক্লাস করেছেন সেগুলো করবেন, যারা নতুন তাদের আমি আলাদা করে ক্লাস করাবো বলেছি। তো যাই হোক, আপনাদের লক্ষ্য হবে এইটুকু সময়ের মধ্যে খুব ভালোভাবে একটা জায়গাতে পৌঁছানো। কিভাবে কি করবেন না করবেন সেটা আমি আগে বলে দিয়েছি, সেটা নিয়ে আর ফার্দার খুব বেশি বলছি না। সেটা একটু দেখে নেবেন ভিডিওটা, দরকার হলে আরেকবার। নিজস্ব রুটিন তৈরি করা বা রেগুলার কিভাবে কি চলতে হবে সেগুলো কিন্তু মেনটেন করবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।